হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 11ই ফেব্রুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর চর্চার ক্লাসে আরও একবার সকলকে জানাই স্বাগতম। স্টুডেন্টস, প্রতিদিনই আমি তোমাদের জন্য এই ক্লাসটি নিয়ে আসছি দ্য ওয়ে অফ সলিউশনে সকাল 6টাতে। প্রতিদিনের ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অন্যান্য চ্যানেলগুলো যেমন লাইক TWS একাডেমি এবং TWS স্মার্ট চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা তো করছি আমরা দ্য ওয়ে অফ সলিউশনে। আমাদের পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো, যেখান থেকে তোমাদের বেসিক প্রিপারেশন শুরু হবে এবং তোমরা আমাদের পেইড কোর্স, তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার অনুযায়ী সেই পরীক্ষার পেইড কোর্সে ভর্তি হয়ে আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারো। তো TWS একাডেমি একবার কিন্তু এক্সপ্লোর করা যায়। TWS একাডেমি অ্যাপে বর্তমানে ANM GNM ব্যাচ চলছে, এটা একটা নতুন ব্যাচ। এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও চেক আউট করে ফেলো। চলো, প্রথম প্রশ্ন। চীনের হংজুতে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতের অ্যাথলেট ড্যাশ হাই জাম্পে স্বর্ণপদক জিতেছেন। তো রিসেন্টলি চীনের হংজু, সেখানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেখানে ইনডোর গেমস খেলা হয়, সেটা অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে আমাদের ভারতের একজন অ্যাথলিট যিনি হাই জাম্পে যুক্ত, তিনি হলেন তেজস্বিন শঙ্কর। তেজস্বিন শঙ্কর স্বর্ণপদক জিতেছেন। এই তেজস্বিন শঙ্কর আগে কিন্তু ন্যাশনাল লেভেলে রেকর্ড তৈরি করেছিলেন হাই জাম্পে। ইন্ডিয়াস তেজস্বিন শঙ্কর ক্লিনচেস গোল্ড মেডেল অ্যাট এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন চায়না। তো রিসেন্টলি তিনি স্বর্ণপদক জিতেছেন। এর আগে তিনি কিন্তু ন্যাশনাল লেভেলে রেকর্ডও তৈরি করেছিলেন হাই জাম্পে। এশা সিং, মনু ভাকের এবং রিদম সাংওয়ান কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন রিসেন্টলি? এশা সিং, মনু ভাকের, রিদম সাংওয়ান এরা রিসেন্টলি স্বর্ণপদক জিতেছেন যে ইভেন্টে, সেটি হলো 25 মিটার পিস্তল টিম ইভেন্ট। 25 মিটার পিস্তল টিম ইভেন্ট। এটা ডিয়ার স্টুডেন্টস, রিসেন্টলি তোমরা নিশ্চয়ই জানো এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের দিল্লিতে হচ্ছে, সেখানে এশা সিং, মনু ভাকের এবং রিদম সাংওয়ান ক্লিঞ্চ গোল্ড মেডেল ইন ওমেন্স 25 মিটার পিস্তল টিম ইভেন্ট অ্যাট এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ। তো সেখানে তারা এই তিনজনে গোল্ড মেডেল জিতেছে। কোন ইভেন্টে? 25 মিটার পিস্তল টিম ইভেন্টে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরও এখানে বেশ কয়েকটা রেকর্ডস তৈরি হয়েছে, যেমন ইন্ডিয়াস অর্জুন বাবুতা অ্যান্ড এলাভেনিল বালারিভান সেট এ ওয়ার্ল্ড রেকর্ড অ্যান্ড এ চ্যাম্পিয়নশিপ রেকর্ড অন দেয়ার ওয়ে। তো এখানে তারা একটা বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে এবং চ্যাম্পিয়নশিপ রেকর্ড তারা সৃষ্টি করেছে দেয়ার ওয়ে টু উইনিং গোল্ড ইন, তারা গোল্ড জিতেছে ইন 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্ট। তো 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে তারা গোল্ড মেডেল জিতেছে। কোথায়? এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026 ইন নিউ দিল্লি, যেটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ। সেখানে তারা 10 মিটার রাইফেল মিক্সড রাইফেল যে ইভেন্ট, সেখানে ওয়ার্ল্ড রেকর্ড অ্যান্ড চ্যাম্পিয়নশিপ রেকর্ড সেট করেছেন। চলো নেক্সট আমরা যদি দেখি 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, সেশেলস। এটা দেয়ার স্টুডেন্টস ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, আফ্রিকা মহাদেশের একটা দ্বীপ। আফ্রিকার রাষ্ট্র, একটা দ্বীপ রাষ্ট্র সেশেলস, এবং এটা ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে ভারত মহাসাগরে। তো ভারত মহাসাগরে অবস্থিত এই যে দ্বীপ রাষ্ট্র, সেখানকার যিনি বর্তমান রাষ্ট্রপতি আছেন, তিনি, যার নাম কি, যিনি সম্প্রতি 5 দিনের সফরে ভারতে এসেছেন। তো 5 দিনের একটা সফরে তিনি ভারতে এসেছেন, তার নাম হচ্ছে প্যাট্রিক হারমিনি। সেশেলস প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি অ্যারাইভস ইন নিউ দিল্লি অন 5-day অফিসিয়াল ভিজিট। তো তিনি 5 দিনের অফিসিয়াল একটা ভিজিটে রিসেন্টলি নতুন দিল্লিতে পৌঁছেছেন এই সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি। নিউ দিল্লি অ্যানাউন্সড এ স্পেশাল ইকোনমিক প্যাকেজ অফ $157 মিলিয়ন। তো সেশেলসের জন্য আমাদের ভারত বা নতুন দিল্লি রিসেন্টলি ঘোষণা করেছে $175 মিলিয়ন একটা ইকোনমিক বা একটা অর্থনৈতিক প্যাকেজ। অলরাইট, চলো নেক্সট হচ্ছে কি, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফটির নাম কি?
ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফটটির নাম হচ্ছে আইএনএস আর্নালা। আইএনএস আর্নালা। ইন্ডিয়ান নেভি কমিশন ফার্স্ট ইন্ডিজিনাস অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট আইএনএস আর্নালা। তো রিসেন্টলি একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট, যেটাকে আমরা এএসডব্লিউ বলছি, সেটা সম্পূর্ণ দেশীয় নির্মিত, আমাদের ভারতের সম্পূর্ণ ভারতের নির্মিত ফার্স্ট একটা তোমার সাবমেরিন, যেটা রিসেন্টলি ইন্ডিয়ান নেভিতে কমিশনড হয়েছে। নাম কি? আইএনএস আর্নালা। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া ভিশন সফল করতে স্টারলিংকের সাথে চুক্তি করেছে? স্টারলিংক তোমরা নিশ্চয়ই জানো, ইলন মাস্কের কোম্পানি, যেটা স্পেস এক্স আছে, তার একটা ইন্টারনেট পরিষেবা, একটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবস্থা স্টারলিংক। তো এই যে স্টারলিংকের সাথে ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে সফল করতে যে রাজ্য রিসেন্টলি চুক্তি স্বাক্ষর করেছে, সেই রাজ্যটির নাম গুজরাট রাজ্য। ডিয়ার স্টুডেন্টস, গভর্নমেন্ট অফ গুজরাট সাইন্স লেটার অফ ইন্টেন্ট উইথ স্টারলিংক টু অ্যাচিভ ডিজিটাল ইন্ডিয়া ভিশন। তো ডিজিটাল ইন্ডিয়াকে সফল করতে এটা স্বাক্ষর করা হয়েছে। সরকারি তথ্যকে এআই প্রস্তুত বা এআই রেডি করতে কোন সংস্থা সম্প্রতি এমসিপি সার্ভার লঞ্চ করেছে? রিসেন্টলি এমসিপি সার্ভার লঞ্চ করেছে যারা, তারা হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালস অফিস, এনএসও। এই এনএসওর কাজ হচ্ছে আমাদের কিন্তু জাতীয় আয় পরিমাপ করা। ওকে, নেক্সট যদি আমরা দেখি, এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালস অফিস লঞ্চেস এমসিপি সার্ভার টু মেক গভর্নমেন্ট ডাটা এআই রেডি। তো গভর্নমেন্ট বা সরকারি তথ্য যেটা আছে সেটার কিন্তু যে ডেটা তথ্য, সেটাকে এআই প্রস্তুত করতে রিসেন্টলি এমসিপি সার্ভার লঞ্চ করা হয়েছে। এমসিপি মানে কি? মডেল কনটেক্সট প্রোটোকল হচ্ছে এমসিপির ফুল ফর্ম। নেক্সট, ভারতের সম্পূর্ণ ডিজিটাল এফপিআই লাইসেন্স ইস্যু করেছে কোন ব্যাংক? ভারতবর্ষের প্রথম ব্যাংক হিসাবে সম্পূর্ণ ডিজিটাল এফপিআই লাইসেন্স ইস্যু করেছে যে ব্যাংক, সেটি হলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক। অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো, কোটাক মাহিন্দ্রা ব্যাংক ইস্যুস ইন্ডিয়াস ফার্স্ট ফুললি ডিজিটাল এফপিআই লাইসেন্স। এফপিআই মিনস হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর। ফরেন পোর্টফোলিও অর্থাৎ বৈদেশিক কর্তৃপক্ষ যে ইনভেস্টর বা বিনিয়োগকারী আছে, সেটাকে বোঝানো হচ্ছে এফপিআই বলতে। সম্প্রতি অশ্বিনী বৈষ্ণব কোন শহরে নেটওয়ার্কের নতুন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট উদ্বোধন করেছেন? ভারতের মিনিস্ট্রি অফ আইটির দায়িত্বে আছেন যিনি, অশ্বিনী বৈষ্ণব। তিনি সম্প্রতি একটা শহরে জেটওয়ার্ক এর নতুন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট উদ্বোধন করেছেন, সেটি হলো বেঙ্গালুরু শহর। বেঙ্গালুরুকে আমরা আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলি, সেখানে এটা কিন্তু রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। এবং বেঙ্গালুরুকে আমরা ইলেকট্রনিক সিটিও বলি। ইউনিয়ন মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব ইনোগ্রেটস জেটওয়ার্ক ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স অটোমোটিভ অ্যান্ড আইটি হার্ডওয়্যার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যাট বেঙ্গালুরু। তো বেঙ্গালুরুতে রিসেন্টলি এই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বিশ্বমানের একটা ডিফেন্স অটোমোটিভ অ্যান্ড আইটি হার্ডওয়্যার সাথে সাথে যে ইলেকট্রনিক্স প্রস্তুতি বা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা একটা তোমার হচ্ছে জেটওয়ার্ক, সেটা রিসেন্টলি কিন্তু আমরা দেখব জেটওয়ার্কের একটা এই যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা উদ্বোধন করেছে। অলরাইট, নেক্সট পরের প্রশ্ন, এই যে নতুন কারখানা ভারতের মেক ইন ইন্ডিয়া ভিশনকে আরও শক্তিশালী করবে। আমাদের ভারতের যে মেক ইন ইন্ডিয়া লঞ্চ হয়েছিল, সেই মেক ইন ইন্ডিয়া ভিশন অর্থাৎ স্বদেশীভাবে নির্মাণ করার যে ভিশন, সেটা কিন্তু বাস্তবায়িত করবে। বৈচিত্র্যময় উৎপাদন, এখানে ডিফেন্সের জন্য রাডার সিস্টেম এবং বৈদ্যুতিক যানবাহন যেমন ইলেকট্রনিক্স ভেহিকলস বা ইভি, কন্ট্রোল ইউনিট এবং ল্যাপটপ সার্ভারের মাদারবোর্ড তৈরি হবে। প্রযুক্তিগত যদি উৎকর্ষ দেখি, এটি একটি অত্যন্ত উন্নত স্টেট অফ দ্য আর্ট কেন্দ্র, যা আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করতে সক্ষম। কর্মসংস্থায় এই ইউনিটের মাধ্যমে কর্ণাটকে হাজার হাজার দক্ষ এবং আধা দক্ষ কর্মীর কর্মসংস্থান হবে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা,
পিএলআই স্কিম যেটা আছে, জেটওয়ার্ক যদি আমরা দেখি আইটি হার্ডওয়্যার এবং টেলিকম সেক্টরে ভারত সরকারের পিএলআই স্কিমের সুবিধাভোগী অন্যতম প্রধান সংস্থা। অলরাইট, তো এইগুলো হচ্ছে নতুন যে আমাদের কারখানা তৈরি হচ্ছে সেটার ভিশন, সেটার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো এখানে রাখা হয়েছে তোমার সামনে। চলো আমরা পরেরটাতে আসি। 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, 2026 সালে দেশব্যাপী ডাল বিপ্লবের সূচনা কোন রাজ্য থেকে করা হয়েছে? ডাল বিপ্লব বা পালস রেভলিউশন, এটা কোন রাজ্য থেকে লঞ্চ করা হয়েছে? দেশব্যাপী ডাল বিপ্লব এর সূচনা শুরু করা হয়েছে মধ্যপ্রদেশ রাজ্য থেকে। আচ্ছা, launches of nationwide pulses revolution from আমলাহা ইন শেহর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের আমলা বলে একটা জায়গা, যেটা মধ্যপ্রদেশের শেহর ডিস্ট্রিক্টে অবস্থিত, সেখান থেকে লঞ্চ করা হয়েছে রিসেন্টলি বিশ্বব্যাপী ডাল বিপ্লব আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান। তো প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান কৃষি এবং যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক সেটার দায়িত্বে যিনি আছেন শিবরাজ সিং চৌহান, তিনি রিসেন্টলি এটা লঞ্চ করেছেন, তার যে সভাপতিত্ব সেটাতে এটা লঞ্চ করা হয়েছে। 2026 সালে বায়োফ্যাচ মেলায় কোন দেশ কান্ট্রি অফ দ্য ইয়ার মর্যাদা পেয়েছে? 2026 সালে বায়োফ্যাচ মেলায় কোন দেশ কান্ট্রি অফ দ্য ইয়ার এর মর্যাদা পেয়েছে? সেটি হলো ভারত। বায়োফ্যাচ কি প্রথমে সেটা বোঝো। ইন্ডিয়া কনফার্ড উইথ কান্ট্রি অফ দ্য ইয়ার অ্যাট বায়োফ্যাচ 2026 ইন জার্মানি। তো জার্মানিতে ভারতকে কান্ট্রি অফ দ্য ইয়ার, বায়োফ্যাচের কান্ট্রি অফ দ্য ইয়ারের মর্যাদা দেওয়া হয়েছে রিসেন্টলি। এবারে দেখো আরেকটা জিনিস, বায়োফ্যাচ হলো কি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী জৈব খাদ্য ও কৃষি প্রদর্শনী। তাহলে এটা কিছুই নয়, এটা একটা প্রদর্শনী, হ্যাঁ, যেখানে জৈব খাদ্য এবং কৃষি প্রদর্শনী করা হয়ে থাকে, যা 1990 সাল থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জার্মানির নুরেমবার্গে অনুষ্ঠিত হয়। প্রতি বছরে জার্মানির নুরেমবার্গে এটা অনুষ্ঠিত হচ্ছে। অলরাইট, এই ছিল আজকের আমাদের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। আর এবারে আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। দেখা যাক আজকে কি কি জিকে প্রশ্ন উত্তর আছে। টিডব্লিউএস একাডেমি, সেখানে আমাদের বিভিন্ন ব্যাচে স্পেশাল অফার চলছে। তো অবভিয়াসলি যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করে মাল্টিপল বিভিন্ন ব্যাচ সেখানে অনগোয়িং চলছে, অ্যাডমিশন নিয়ে নিতে পারো যে কোনো ব্যাচে তোমার পছন্দ মতো। তুমি যে পরীক্ষাকে টার্গেট করছো নেক্সট বছরগুলোতে, তো সেই পরীক্ষার ব্যাচে ভর্তি হয়ে এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। চলো প্রথম প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? একদমই দারুণ একটা প্রশ্ন। সমুদ্রের গভীরতা পরিমাপ করতে একটা বিশেষ যন্ত্রের ব্যবহার হয়, সেটার নাম কি? ফ্যাদোমিটার, সোলারিমিটার, অ্যাসিডিমিটার আর ভাইব্রোমিটার। রাইট অ্যান্সার হচ্ছে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা মাপতে পারি। ওকে, আচ্ছা, সমুদ্রের গভীরতা মাপার জন্য আরেকটা বিষয় ইউজ করা হয়, সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার একক। গভীরতা মাপার একক, সমুদ্রের গভীরতা মাপার এককের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার এককের নাম হচ্ছে ফ্যাদম। এটা একটু জেনে রাখবে, সমুদ্রের গভীরতা ফ্যাদম এককে আমরা পরিমাপ করি। আচ্ছা, নেক্সট আমরা পরের প্রশ্নে আসি। ভারতে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি কত সালে প্রথম চালু করা হয়েছিল? স্টার্ট আপ ইন্ডিয়া, যেটার উদ্দেশ্য হচ্ছে ভারতে ছোট বড় যে বিভিন্ন ধরনের স্টার্ট আপগুলো, ছোট বড় যে এন্টারপ্রেনিয়রশিপগুলো আছে সেইগুলোকে কি করা, সেগুলোকে বুস্টিং করা, তাদেরকে সাহায্য করা, হ্যাঁ, বিভিন্ন ছোট কোম্পানিকে সাহায্য করা, এটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্দেশ্য ছিল। তো এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্দেশ্য, সেটা অবশ্যই প্রথম চালু হয় স্টার্ট আপ ইন্ডিয়া 2016 সালের 16ই জানুয়ারি থেকে। 16ই জানুয়ারি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেই পড়েছি যে স্টার্ট আপ দিবস আমরা পালন করে থাকি প্রতি বছরে। দিল্লি সুলতানি আমলে রৌপ্য মুদ্রা টাঙ্কা এবং তামার মুদ্রা জিতলকে প্রবর্তন করেন? রূপোর মুদ্রা টাঙ্কা আর তামার মুদ্রার নাম জিতল, এটা সুলতানি আমলে প্রবর্তিত হয়েছিল। এটা প্রবর্তন যিনি করেছিলেন তিনি হলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। অলরাইট, নেক্সট, NaOH কোন ধরনের যৌগ?
NaOH মিন্স হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আরো যদি সঠিকভাবে, আরো যদি আমরা ইজি ভাবে ব্যবহারিক নাম ইউজ করি এটা, সেটা হচ্ছে কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি? কস্টিক সোডা। তো কস্টিক সোডা এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একই বিষয়। তো এই কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আসলে কি? এটা এক ধরনের ক্ষার, ঠিক আছে? ক্ষার, কোনো অ্যাসিড বা লবণ ইত্যাদি নয়, অক্সাইডও নয়, এটা একটা ক্ষারের মধ্যে পড়ে। নেক্সট, অরুণাচল প্রদেশের গালো উপজাতির কৃষি উৎসবের নাম কি? অরুণাচল প্রদেশে বাস করে এক বিশেষ উপজাতি যাদের নাম হচ্ছে গালো উপজাতি। এই গালো উপজাতির কৃষি উৎসবের নাম কি? লোসার, দ্রি, আচ্ছা মোপিন এবং উগাদি। প্রথমে আমি উগাদিটা সম্পর্কে বলি। উগাদি কোনো অরুণাচল প্রদেশের পালিত হওয়া উৎসব নয়। উগাদি হচ্ছে আমরা জানি তেলেগু নববর্ষ। এটা ডিয়ার স্টুডেন্টস তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তোমার যে কর্ণাটক অঞ্চল যেখানে তেলেগু ভাষার মানুষেরা বাস করে, সেই অঞ্চলে তেলেগু জাতির মানুষ যেখানে বাস করে সেই অঞ্চলের একটা উৎসবের নাম হচ্ছে এই উগাদি। তো তেলেগু নববর্ষ উৎসব আমরা জানি কি? তেলেগু নববর্ষ উৎসবের নাম হচ্ছে উগাদি। যাই হোক, পরেরটা হচ্ছে লোসার। লোসার হচ্ছে একটা তিব্বতী উৎসব। বিশেষ করে লোসার উৎসবটা আমরা দেখব অরুণাচল প্রদেশে পালিত হয়, কিন্তু এটা পালন করে থাকে মোনপা উপজাতি। মোনপা উপজাতি। কিন্তু আমাদের কোশ্চেন্সে বলা হয়েছে কি? কোশ্চেন্সে বলা হয়েছে গালো উপজাতি। আরেকটা হচ্ছে, চলো ড্রি উৎসব সম্পর্কে দেখি। ড্রি উৎসব এটা পালন করে থাকে আপাতানি উপজাতি, যারা অরুণাচল প্রদেশেই বাস করে। আপাতানি উপজাতি, এদের একটা উৎসব হচ্ছে ড্রি উৎসব। অ্যান্ড বিষয় হচ্ছে এটাও একটা কৃষি উৎসব। অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি অঞ্চলে এই আপাতানি উপজাতির দ্বারা পালিত একটা উৎসব, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন উপজাতির সাথে যুক্ত, গালো উপজাতির সাথে যুক্ত। তাহলে মোপিন বলে এই ফেস্টিভ্যালটা, মোপিন ফেস্টিভ্যালটা তাহলে কোথায় পালিত হচ্ছে? অরুণাচল প্রদেশে। এসএসসি, জিডি, এমটিএস এর জন্য দারুণ এই ধরনের প্রশ্ন খুবই আসে পরীক্ষায়। এগুলো আমাদের প্র্যাকটিস করতে পারেন। তার সাথে পিএসসির পরীক্ষা, বিশেষ করে আমাদের ডব্লিউপিএসসির যে ধরনের পরীক্ষাগুলো হয় সেখানে খুব ভালো এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। হ্যাঁ, চলো এরপরে দেখি নিচের কোনটি জোভিয়ান প্ল্যানেট। জোভিয়ান প্ল্যানেট যেগুলো হয় সেগুলোকে আমরা গ্যাস প্ল্যানেট বলতে পারি বা গ্যাস জায়ান্ট বলতে পারি। হ্যাঁ, গ্যাস গ্রহ বা গ্যাসীয় গ্রহ। গ্যাসীয় গ্রহ কোনগুলি এর ভিতরে? কোনটি নয় এটা বলা হয়েছে। তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে। আমরা যদি দেখি আমাদের যে সূর্য আছে, সূর্যর থেকে প্রথম যে চারটি গ্রহ, এই চারটি গ্রহকে আমরা বলে থাকি সাধারণত টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, অর্থাৎ শিলাময় গ্রহ, যেখানে শিলা হচ্ছে মেল জিনিস। মেন এদের যে সারফেস সেটা শিলা দ্বারা মুড়ে আছে। আর তারপরে যে গ্রহগুলো আছে লাইক বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, হ্যাঁ, এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো ডিয়ার স্টুডেন্টস কি? এই গ্রহগুলোকে আমরা জোভিয়ান প্ল্যানেট বা গ্যাসীয় গ্রহ বলি। তো অপশান এখানে ডি রাইট অ্যান্সার হবে, কারণ আমরা জানি বুধ এটা একদমই ইনার প্ল্যানেটের মধ্যে পড়ছে। তারপরে শুক্র, তারপরে পৃথিবী এবং মঙ্গল, এই যে প্রথম কয়েকটা গ্রহ আছে, এই গ্রহগুলো ডিয়ার স্টুডেন্টস কি? এই গ্রহগুলোকে আমরা সাধারণত বলছি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা শিলা গ্রহ। ওকে, চলো এখানে তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোন পেশি ক্লান্ত হয় না? কখনোই ক্লান্ত হয় না। কোন পেশি? কঙ্কাল পেশি, মসৃণ পেশি, হৃৎপেশি, বাহুর পেশি। হৃৎপিণ্ডের পেশি কখনোই ক্লান্ত হয় না, কারণ হৃৎপিণ্ডের পেশি যদি ক্লান্ত হয় তাহলে আমরা বাঁচবো না, শেষ হয়ে যাব, তাই তো? হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায়, আমাদের যদি হার্ট অফ হয়ে যায়, তাহলে আমাদের সেখানেই কিন্তু মৃত্যু হয়ে যাবে। তো যাই হোক, এই যে হৃৎপিণ্ডের পেশি এটা কখনোই ক্লান্ত হয় না, এটা একটা বেসিক কমন সেন্স কোশ্চেন। এখন বিষয় হচ্ছে এটা কেন ক্লান্ত হয় না? কারণ এই যে হৃৎপিণ্ডের পেশি, এখানে দের স্টুডেন্টস মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? সবচেয়ে বেশি থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোথায়? সেটা হচ্ছে হৃৎপিণ্ডের পেশিতে। ক্লিয়ার? চলো এর পরেরটাতে আমরা আসি। ফসল উৎপাদন এবং পশুপালন একই সাথে করাকে কি বলা হয়? তুমি ফসল চাষ করছো, ফসলের সাথে সাথে পশুপালন করছো, সেই ফসলের যে উচ্ছিষ্ট গুলো থাকছে সেখান থেকে তুমি গবাদি পশুকে খাওয়াচ্ছ, এবং পশুপালন ফসল দুটো একসাথে করছো কোনো একটা ফার্মে। তো সেই যে ফসল এবং পশুপালন একসাথে করা, এটাকে আমরা কি বলি? দুগ্ধ খামার, বাগান চাষ, বাণিজ্যিক চাষ, নাকি মিশ্র চাষ?
ফসল উৎপাদন পশুপালন যখন একসাথে হবে এটাকে আমরা মিশ্র চাষ বলবো, মিশ্র কৃষি বা মিশ্র চাষ। তালেবান সরকার, আমরা জানি তালেবান সরকার কোথায় আছে, আফগানিস্তানে আছে। তো রিসেন্টলি তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন, যিনি সম্প্রতি ভারত সফরে এসেছিলেন 2025 সালে। তো তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্বে একজন আছেন যিনি রিসেন্টলি ভারতে ভিজিট করেছিলেন। আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এস জয়শঙ্কর, এটা তো ভারতের ক্ষেত্রে, কিন্তু তালেবান সরকারের ক্ষেত্রে বা আফগানিস্তানের সরকারের ক্ষেত্রে কে আছে, বর্তমানে সেই দায়িত্বে আছেন আমির খান মুত্তাকি, যিনি রিসেন্টলি ভারত ভিজিট করেছিলেন। কোন বস্তুর ভরবেগ নির্ভর করে কিসের উপরে, ভর ও বেগের উপরে, ভর ও ত্বরণের উপরে, ভর ও সময়ের উপরে, নাকি বল ও সময়ের উপরে? এটা তোমাদের আজ বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেওয়া রইল, কমেন্ট বক্সে জানাবে এটা। 1982 সালের এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করেছিল? এশিয়ান গেমস, প্রথম এশিয়ান গেমস যদি আমরা দেখি 1951 সাল, সেখানে কিন্তু শুরু হয়েছিল প্রথম এশিয়ান গেমস। আচ্ছা, এই প্রথম এশিয়ান গেমস এটা হোস্ট করেছিল দিল্লি বা আমাদের ভারত, এটার প্রথম হোস্ট কান্ট্রি ছিল এশিয়ান গেমসের। আচ্ছা, আর তারপরে ভারত আরেকবার হোস্ট করেছে, সেটা হচ্ছে 1982-তে। তো দুবার আমাদের ভারতে এশিয়ান গেমস হয়েছে, 1982 আর প্রথম এশিয়ান গেমস 1951-তে। রাজা টোডরমল কোন শাসকের সাথে যুক্ত ছিলেন? রাজা টোডরমল ইনি একজন অর্থ বিষয়ক মন্ত্রী ছিলেন, একজন রাজার দরবারে বা একজন শাসকের দরবারে। রাজা টোডরমল কে ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন। কার অর্থমন্ত্রী ছিলেন তিনি? রাজা টোডরমল। রাজা টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। ইস্ট আসলে কি? এই যে রুটি তৈরি করতে, তারপরে বিভিন্ন তোমার হচ্ছে জিনিস তৈরি করতে আমরা ইস্টের ব্যবহার করে থাকি, তাই তো? ফাঁপাতে, রুটি ফাঁপাতে বিশেষ করে ইস্টের ব্যবহার হয়। এই যে ইস্টের ব্যবহার হয়, ইস্ট আসলে কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, নাকি ভাইরাস? কি আসলে? ভাইরাস তো নয়, এটা একটা ধরনের শৈবাল, গুড শৈবালের মধ্যে পড়ে ইস্ট, একটা এককোষী শৈবাল। কুচিপুড়ি নৃত্যের জন্য কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? এখন এবারে অনেকে বলবে স্যার কুচিপুড়ি নৃত্যের জন্য কে 1998 পদ্মভূষণ পেয়েছিলেন, সেটা কিভাবে বার করব? এত পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কি মনে রাখা যায়? দেখো, এটা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ফার্স্ট এটা একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন, আর তোমাকে এখানে সালও মনে রাখতে হবে না, তুমি এতটুকু মনে করো, রাখো কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত কোন গুরু। এবার অপশান টেস্ট করো, চলো তো দেখি। কেলুচরণ মহাপাত্র কে ছিলেন? এই সালটাল মনে রাখতে হবে না, ছাড়ো। কেলুচরণ মহাপাত্র কে ছিলেন? আমরা জানি তিনি ওডিসির সাথে যুক্ত ছিলেন, ওডিসি নৃত্যের সাথে যুক্ত, ঠিক আছে। কৃষ্ণ আইয়ার, কৃষ্ণ আইয়ার কিসের সাথে যুক্ত? ভারতনাট্যমের সাথে তিনি যুক্ত ছিলেন। ভারতনাট্যমকে রিভাইভ করেছিলেন যিনি, ভারতনাট্যমের পুনর্জাগরণে যিনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি হলেন কৃষ্ণ আইয়ার। ভেম্পচি চিন্না সত্যম, তিনি ডিয়ার স্টুডেন্টস কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত ছিলেন, ভারতবর্ষের একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। আর গুরু বিপিন সিং ইনি হচ্ছেন একজন মণিপুরী নৃত্যশিল্পী। তাহলে কোনটি উত্তর করব? আমরা পেয়ে গেছি তো উত্তর, সাল। এখানে কি কাজে লেগেছে আমাদের? সাল কাজে লাগেনি, অপশান টেস্ট করেই আমরা পেয়ে গেছি। মানে কোশ্চেন্স ইনডাইরেক্ট জানতে চেয়েছিল এদের ভিতরে কে কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত, এটাই ছিল ইনডাইরেক্ট ভাবে কোশ্চেন্সটা। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, ভেম্পতি চিন্না সত্যম। ম্যাগনেস কার্লসেন কোন খেলার সাথে যুক্ত? ম্যাগনেস কার্লসেন, ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত, এবং তিনি হচ্ছেন নরওয়ে দেশের একজন দাবা খেলোয়াড়, নরওয়ে বাসিন্দা তিনি, ঠিক আছে। চলো পরেরটা দেখি। শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন কত সালে কার্যকর হয়? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, শিল্প উন্নয়ন অ্যান্ড নিয়ন্ত্রণ আইন, এটা যে বছরে পাশ হয়েছিল সেই বছরটা হচ্ছে 1951 সাল। পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? বর্তমানে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে পরিবেশ দূষণ হয়, কিন্তু আগ্নেয়গিরিটা প্রধান কারণ হতে পারে না, কারণ আগ্নেয়গিরি সবসময় আমরা দেখি না, তাই তো। অগ্ন্যুৎপাত কি সবসময় হয়? হয় না, মাঝে মধ্যে অগ্ন্যুৎপাত হয়। কিন্তু যে হারে শিল্পায়ন হচ্ছে, যে হারে কলকারখানা থেকে
বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস, বিভিন্ন কলকারখানার ওয়েস্ট নদীতে, বায়ুতে, মাটিতে মিশছে, এর কারণে আমাদের পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে, তাই তো? প্রতিনিয়ত প্রতি জায়গাতে দূষণ হচ্ছে এই শিল্পায়নের কারণে। তো শিল্পায়ন হচ্ছে প্রধান কারণ, এখন ভারতবর্ষ তথা পুরো বিশ্বের মধ্যে প্রধান কারণ, বিশেষ করে ভারতের মতো দেশে শিল্প হচ্ছে প্রধান কারণ যেখানে দূষণ ঘটছে। এবারে শিল্প কি তাই বলে বন্ধ করে দেওয়া উচিত? না, এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে সরকারের স্ট্রিক্ট রেগুলেশন আনা উচিত, তাই তো? আর কি করা উচিত? আর হচ্ছে বিভিন্ন দেশগুলোতে যেমন হয়, বিভিন্ন দেশগুলোতে ধরো কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তুমি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ওয়াটার ওয়েস্ট তুমি নদীতে মিশিয়ে দিচ্ছ, গঙ্গাতে, তো সেটাকে কি, সেটাকে প্রসেস করতে হবে, সেটাকে আগে প্রথমে প্রসেস করতে হবে। সরাসরি তুমি নোংরা জল নদীতে ফেলে দিলে এর ফলে তো দূষণ হবে। আচ্ছা, বায়ু বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে মেশিনের ইউজ করতে পারি, টেকনোলজির ইউজ করতে পারি বর্তমানে, যেগুলো কিন্তু বায়ু দূষণ কম করে। হ্যাঁ, বিভিন্ন যে ক্ষতিকারক গ্যাসগুলো আছে সেই ক্ষতিকারক গ্যাসগুলোকে কিন্তু রিট্রিট করে, তাই তো? সেগুলোকে বায়ুতে মিশতে দেয় না, তারপরে বায়ুকে ফ্রেশ করে, তারপরে বায়ুতে ছেড়ে দেয়, এটাই হচ্ছে বিষয়। তো আমরা যদি দেখি এখানে আমাদের স্ট্রিক্ট একটা আইন, একটা স্ট্রিক্ট পলিসির দরকার আছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য। নেক্সট, আমরা আগের প্রশ্নতে শিল্প নিয়ন্ত্রণ আইন বলেছিলাম, তো সেটার কারণে আমি এতটুকু বললাম। নিচেরটাতেও শিল্প নিয়ন্ত্রণ আইন যেমন আছে 1951-তে, তেমন পরিবেশ দূষণের যে আইনগুলো আছে সেগুলোকে আমাদের আরও কিন্তু ভালো করে ইমপ্লিমেন্ট করা উচিত। তো শিল্পায়ন এখানে অপশন সি রাইট অ্যান্সার, এটাই পরিবেশ দূষণের প্রধান কারণ বর্তমান যুগে যদি দেখা যায়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোনটি ব্যক্তির মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দেয়? ব্যক্তির মর্যাদা, ন্যায় বিচার, সমতা, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, কোনটি? ব্যক্তির যে মর্যাদা, ব্যক্তি মর্যাদা, ইন্ডিভিজুয়াল মর্যাদা, হ্যাঁ, তো তোমার ব্যক্তির মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দেয় যে জিনিসটি প্রস্তাবনায়, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব। ভারতবর্ষে কোন রাজ্য প্রথম 100% জৈব কৃষিভিত্তিক বা ফার্স্ট অর্গানিক স্টেট হিসাবে স্বীকৃত? ভারতবর্ষের ফার্স্ট অর্গানিক স্টেট বা প্রথম 100% জৈব কৃষিভিত্তিক রাজ্য। ভারতবর্ষের মধ্যে প্রথম 100% জৈব কৃষিভিত্তিক রাজ্য হলো যেটি, সেটি হচ্ছে সিকিম রাজ্য। 2011 সালের আদমশুমারি অনুসারে বা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? কোন রাজ্যের? দু সালের আদমশুমারি অনুসারে যে রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে বেশি সেটির নাম হচ্ছে কেরাল রাজ্য, কেরালা রাজ্য। ওকে, আর যেখানে সর্বনিম্ন সেটা কমেন্ট করে তোমরা জানাবে যে লিঙ্গানুপাত কোন রাজ্যে সব থেকে কম আছে। চলো, এটা আরেকটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো। এই ছিল আজকের আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না। প্রতিদিনের ক্লাস, কারণ প্রতিদিনের কমেন্ট আমি তোমাদের পড়ে থাকি। আর অবশ্যই প্রতিদিনের ক্লাসে যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো এই ক্লাসগুলো একটু শেয়ার করবে, যত শেয়ার করবে তত কিন্তু আমার ক্লাস করতে ভালো লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা। প্রতিদিন নিজের যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে লাইক হোয়াটসঅ্যাপ একটা স্ট্যাটাস দিলে স্যার এই ক্লাস যদি ভালো লেগে থাকে তার জন্য, হ্যাঁ, বাকি যারা আছে তারাও উপকৃত হবে এই জিনিসটা থেকে। ওকে, তো অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।